আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি ডক্টর ফাহাদ বলছি। তোমাদের জন্য কৃষিগুচ্ছের জুওলজি তৃতীয় অধ্যায়ে অর্থাৎ পরিপাক ও শোষণের একটা আমি লেকচার শিট বানিয়েছি। তাই আমি ভাবলাম যে আমি লেকচার শিটটা থেকেই পড়াই। আমার চেহারা আর দেখাচ্ছি না, আমি পেছনেই আছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং আমি এই পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো শুরু করি। আমি বলেছিলাম যে 2 পৃষ্ঠায় শেষ হবে, বাট এনিহাউ এই অ্যানজাইমের এই ছকগুলো এভাবে করার কারণে একটু জায়গা বেশি লেগেছে, 3 পৃষ্ঠা হয়ে গেছে। তার মানে শেষ এতটুকুই। সো চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে মানুষের যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের অংশগুলো কী কী। সো ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখানে শুধু ইলিয়াম বানানটা একটু খেয়াল করতে হবে। ইলিয়াম বানানে ই আছে। মানুষের আরেকটা অস্থির নাম ইলিয়াম, যেখানে এই ই এর পরিবর্তে আই থাকে। ঠিক আছে? তো এই ব্যাপারটা একবার বোর্ড পরীক্ষায় আসছিল। তো যদি কেউ ভুলে যাও মনে রাখবা যে মানুষের পরিপাক নালী পেঁচানো। সো ইলিয়াম যেহেতু পরিপাক নালীর, তাহলে এটাও ই দিয়ে, যেটা একটা পেঁচানো। আর বৃহদন্ত্রের 3টা অংশ সিকাম নামের মধ্যেই সেটা আছে, যেমন সিতে সিকাম, কতে কোলন, মতে কিন্তু মলাশয়। এবং এই সেই সিকাম যার মধ্যে আমাদের অ্যাপেন্ডিক্স থাকে। মানুষের অ্যাপেন্ডিক্সটা গুঁড়া ক্রেমির মতো, তাই এটাকে বলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, এবার আসি জিহ্বায়। সো সাতকোরক আমাদের জিহ্বায় প্রায় 10,000 সাতকুড়ি থাকে, যেগুলো 5 থেকে 10 দিন পর নষ্ট হয়। যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই সাতকোরকের অবস্থানগুলো। সো অবস্থানগুলো খুব সিরিয়ালি সহজে মনে রাখা যায়, যেমন মিল, অতি, মিল, তারপর কি অতি। ওকে, অর্থাৎ মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা এবং তিক্ততা। এখন সামনে থেকে কিন্তু পেছনে যাচ্ছে। দেখো, প্রথমে অগ্রভাগ, পরে পশ্চাৎভাগ, তারপরে 2 পাশ। তাহলে অগ্রের পরে অগ্রের 2 পাশ, দেন পশ্চাতের 2 পাশ। বাট আব্দুল আলিম স্যারের বইয়ে 2টা এক্সট্রা কথা বলেছে যে মধ্য পাশে থাকে টক। তো দেখো এখানে কিন্তু কোনো মধ্য পার্শ্বে নাই। তাহলে যদি কখনো প্রশ্ন আসে মধ্য পার্শ্বে কি, তাহলে বুঝবা যেহেতু এটা আজমল স্যারে নেই, তাহলে আলিম স্যার থেকে হয়েছে টক। আর কেন্দ্রীয় অংশ বলেও এখানে কিছু নাই, তাহলে কেন্দ্রে উমামি বা সুস্বাদুতা। তাহলে এই 2টা একটু আমরা আলাদা করে মনে রাখবো। দাঁতের বেলায় আমরা মনে রাখবো এই সিকোয়েন্সটা, আইসিপিএম, আইসিপিএম, আইসিপিএম। পূর্ণবয়স্ক মানুষের বেলায় মনে রাখবো 21-23, 21-23। আর বাচ্চাদের বেলায় মনে রাখবো 2102। অর্থাৎ 2102 মানে এই যে পি এর এখানে যে শূন্যটা আছে, তাহলে এই শূন্য অর্থ হচ্ছে যে প্রিমোলার বাচ্চাদের থাকে না। বাচ্চাদের কিন্তু প্রিমোলার থাকে না, শূন্য। তাহলে যদি বলে দুধ দাঁতে কোনটি থাকে না, প্রিমোলার থাকে না। এবং দুধ দাঁতের সংখ্যা 20টি, পূর্ণবয়স্ক দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অ্যানজাইমের পার্ট থেকে। তোমরা মনে রাখো মুখে লালারস থাকে, এই লালারসে মাত্র 2টা অ্যানজাইম থাকে, টম, টায়ালিন এবং মর্টেজ। তোমরা সংক্ষেপে মনে রাখো টম। কীভাবে মনে রাখবা? টম ভাবে মনে রাখবা। আর পাকস্থলিতে অ্যানজাইম আছে 4টা। তোমরা লাইপেসটাকে লাল ভাবো, আর এপাশে লাল, আর এপাশে প্রোটিন পরিপাককারী প দিয়ে শুরু, পাজেরো মনে রাখো, পাজেরো। তাহলে বলো লাল পাজেরো। তাহলে যদি এই 2টা তোমরা মনে রাখতে পারো যে লালারসে থাকে টম, টায়ালিন, মর্টেজ, আর পাকস্থলিতে থাকে লাল পাজেরো, লাইপেজ, আর পাজেরো, পেপসিন, জেলাটিনেজ এবং রেনিন। তাহলে বাকি থাকলো আর 2টা। সেই 2টা রস ক্ষুদ্রান্ত্রে কাজ করে। একটা হলো আন্ত্রিক রস, আর একটা অগ্নাশয় রস। তো আমরা যদি আন্ত্রিক রসের এনজাইম তুলনামূলক কম সেটা মনে রাখতে পারি, তাহলে বাদবাকিগুলো সবই থাকছে অগ্নাশয় রসে। তো আন্ত্রিক রসের মধ্যে খুবই মজার বিষয় হলো প্রোটিন পরিপাককারী জাস্ট একটা এনজাইম থাকে, অ্যামিনোপেপটাইডেস। ওকে, এবং মনে রাখবা শর্করা পরিপাককারী যত এনজাইম আছে সব এনজাইম থাকে আন্ত্রিক রসে। তোমরা এমন কোনো এনজাইম দেখাইতে পারবা না যে শর্করা পরিপাক করে কিন্তু আন্ত্রিক রসে নাই। যেমন দেখো এই যে অ্যামাইলেজ, অ্যামাইলেজ কিন্তু এখানেও আছে এবং অগ্নাশয় রসেও আছে। মল্টেজও কিন্তু আন্ত্রিক রসে আছে, সব রসেই আছে। ওকে, সব রস বলতে বোঝাচ্ছি শর্করা কিন্তু গ্যাস্ট্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম নাই। তাহলে এই যে 3টা ক্রস আগে একটু মাথায় রাখো, যে গ্যাস্ট্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম নাই, আর লালা রসে লিপিড প্রোটিন পরিপাককারী এনজাইম নাই। তাহলে তুমি এভাবে মনে রাখো যে আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী সব এনজাইম থাকবে, যে এনজাইমই আসুক সেটা আন্ত্রিক রসে আছে মাস্ট। ওকে, লিপিড পরিপাককারী এনজাইম আছে 2টা, একটা হচ্ছে ম দিয়ে মনে রাখো, আর একটা লে দিয়ে, মলে। লাইপেজ তো যেখানে লিপিড পরিপাক হয় সেখানে আছেই,
অগ্নাশয় আছে, গ্যাস্ট্রিক রসেও আছে। তাহলে এই যে মলে 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 মলে, ঠিক আছে, মলে মলে মানে হাগুতে, যাই হোক, এই মলে মনোগ্লিসাইডেজ লেসিথিনেস। তাহলে মনে রাখো, শর্করা পরিপাককারী সব এনজাইম আছে আন্ত্রিক রসে, প্রোটিন পরিপাককারী একটা এনজাইম আছে আমি, আর লিপিড পরিপাককারী হচ্ছে মলে। আরও ভালো হয় যদি তুমি মনে রাখতে পারো লাল মলে, যেহেতু লাল ব্যাপারটা লাইপেজ ধরছি, লাল মলে, লাইপেজ মলে। ওকে, আচ্ছা, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, একটা শর্করা জাতীয় খাবার ভেঙে কি হয়, একদম শেষে গ্লুকোজ হয়। লিপিড জাতীয় খাবার ভেঙে কি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়। কোন এনজাইম ভাঙে, লাইপেজ। আচ্ছা, শর্করাকে কোন এনজাইম ভাঙে, মেইনলি একটা এনজাইম বললে অ্যামাইলেজ। আর প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে সর্বশেষ কী হয়, অ্যামিনো অ্যাসিড। এইটুকু কথা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি একটু রিভাইজ করি, মুখে হচ্ছে টম, পাকস্থলীতে লাল পাজেরো, আর আন্ত্রিক রসে শর্করাতে সবই আছে, লাল মলে আমি, আচ্ছা লাল মলে আমি কি, লাল মলে, আচ্ছা যাই হোক, মজা। এবার আসো এই জায়গায় কে কাকে সক্রিয় করে। তোমরা একটা জিনিস দেখলা, এই যে পাজেরোতে পেপসিন আছে, রেনিন আছে। তাহলে যদি কখনো এই পেপসিন রেনিনের ব্যাপারটা পাও যে এদেরকে সক্রিয় করে কে, তো মনে রাখো এরা যেহেতু পাকস্থলীতে থাকে, আর পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এদেরকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পেরেছ? এবং এটা খুবই আসে যে দুধের প্রোটিনকে বা দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিন করে কে, রেনিন। আর এই রেনিন বানানটা কিন্তু তোমরা মনে রাখো, এই রেনিন বানানটা কিন্তু আর ই ডাবল এন আই এন, এই রেনিন কিন্তু পাকস্থলী থেকে ক্ষরিত হয়। যদি একটা এন থাকতো, এই যে এখানে যদি একটা এন থাকতো, সেটা কিন্তু বৃক্ক থেকে ক্ষরিত হইতো। এটা কিন্তু ভিন্ন জিনিস। ওকে, বাই দ্য ওয়ে, এবার আসো ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে কে, এইটা একটু মনে রেখো, এন্ট্রাডোকাইনেস, এন্ট্রি মনে রেখো, ট্রি, তারপর কি ট্রি, এন্ট্রি মানে কি প্রবেশ। তাহলে এন্ট্রাডোকাইনেস কী করে, ট্রিপসিনকে সক্রিয় করে, ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুধুমাত্র কোন খাবারকে কি করে, এই কেসিনকে প্যারাকেসিন করে কে, এটা একটু মনে রেখো, তাহলেই হবে। অনেকগুলো রস আছে, 5 ধরনের রস আছে। কোন রসে পানি পরিমাণ কত, পিএইচ কত, সবগুলো না পড়লেও লালা রস মানে মুখে আর পেটের দুইটা পড়তে হবে। সো সিরিয়ালটা মনে রাখো, 1.5 লিটার 2 লিটার, 2.5, মুখে হাত দিয়ে বলো 1.5 লিটার, পেটে হচ্ছে 2 লিটার। পেট যেহেতু অনেক বেশি অ্যাসিডিক, তাই পিএইচ দেখ খুবই কম, পিএইচ হচ্ছে খুবই কম। আর যেহেতু প্রতিদিন ক্ষরণও বেশি, তাহলে পানির পরিমাণও দেখো এখানে বেশি। তোমরা বলতে পারো যে এখানে 99.5 আছে, বাট কমও তো আছে, তাহলে এটা হচ্ছে 95.5, এখানে বেশি। তাহলে পানির পরিমাণ কোথায় বেশি, যেখানে ক্ষরণ বেশি। ওকে, এবার চলে আসি মানুষের লালা গ্রন্থি 3 জোড়া, নাম 3টা খুবই ইম্পর্টেন্ট, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই প্যারোটিডটাই হচ্ছে সবচেয়ে বড়, প্যারোটিডটা কি সবচেয়ে বড়, প্যারোটিড যেটা থাকে কানের নিচে। আর ম্যান্ডিবল হচ্ছে চোয়ালের নিচে, লিঙ্গুয়াল মানে জিহ্বা, জিহ্বার নিচে। এখন যদি বলে লালারসে কি থাকে, তাহলে তুমি মনে রাখো লালারসে থাকে কালো টম, একটু আগে তো আমরা টম পড়েছি, বাট মনে রেখো লালারসে থাকে কালো টম মানে কি, কতে হচ্ছে ক্লোরাইড, লোতে হচ্ছে লাইসোজাইম। সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ক্লোরাইড কি করে জানো, এই টায়ালিনকে সক্রিয় করে, আর লাইসোজাইম কি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর টায়ালিন মতে মর্টেজ, আর মিউসিন হচ্ছে পিচ্ছিল করে, মিউসিন মানেই পিচ্ছিল। টায়ালিন কি করে, এইটা কথা ইম্পর্টেন্ট, রান্না করে স্টার্চকে। তুমি যদি শুধু চাল খাও তাহলে টায়ালিন সেটাকে হজম করতে পারবে না, সিদ্ধ করে, রান্না করে স্টার্চকে টায়ালিন মল্টোজ করে, এবং সেই মল্টোজকে মল্টেজ এনজাইম গ্লুকোজ করে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ লাইন, পাকস্থলীর মিউকোসায়। তো আমরা জানি পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের 5টা করে স্তর, এর মধ্যে ভেতরের স্তরটার নাম হচ্ছে মিউকোসা। এই পাকস্থলীর মিউকোসায় থাকে, গ্যাস্ট্রো মানে যেহেতু পাকস্থলী, গ্যাস্ট্রিক গ্রন্থি, সাথে রোগী। আর অন্ত্র যেহেতু শোষণ করে, এর মিউকোসায় থাকে ভিলাই, সাথে গবলেট ও শোষণক্ষম কোষ। এটা একদমই ভুল করা যাবে না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি 3 প্রকার, সেটা জানার দরকার নেই, কেটে দিচ্ছি। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট আছে, গ্যাস্ট্রিক পিট মানে ছিদ্র আছে। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিটা 4 ধরনের কোষ নিয়ে গঠিত। এই 4 ধরনের কোষটা সিরিয়ালি মনে রাখতে পারো, ওমি, আর্জেন্টিনা যা, ঠিক আছে, ওমি আর্জেন্টিনা যায়, এরকম টাইপের, ওমি আর্জেন্টিনা যায়। এর মধ্যে যে কোষের নামে জাইমোজেনিক কোষ, জেন আছে, সে তৈরি করে পেপসিনোজেন, জেন থেকে জেন।
তারপরে মনে রেখো আর্জেন্টিনা কী করছে, ছিঁড়ে গেছে, আর্জেন্টিনা ছিঁড়ে গেছে, অথবা যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা বলবা আর্জেন্টিনা সেরা, তাহলে আর্জেন্টিনা সেরা মানে সে সেরা, সেরোটোনিন ক্ষরণ করে। আর ব্রাজিল সাপোর্টাররা বলবো আর্জেন্টিনা ছিঁড়ে গেছে। আচ্ছা, মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়, কোটি কোটি % ইম্পর্টেন্ট হলো অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা বাদবাকি যা বলবে সেটা তৈরি হয়। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কিন্তু অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, একটু আগে দেখলাম নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে। ওকে, এবার আসো অগ্নাশয়। এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। তার মানে এর দুইটা অংশ আছে, বহিঃক্ষরা যেটার মধ্যে নালী আছে, আর অন্তঃক্ষরা মানেই অনাল গ্রন্থি, যার অপর নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন এই যে বহিঃক্ষরা অংশে যে নালী আছে, নালীটার নাম কি? তাহলে যদি কখনো প্রশ্ন হয় অগ্নাশয়ের নালীটার নাম কি, উইরসাং নালী। কি নালী? উইরসাং নালী। আর এই যে অন্তঃক্ষরা অংশ মানে যে হরমোন ক্ষরণ করে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4টা কোষ আছে। সিরিয়ালটা তো মনে থাকবে, আলফা বিটা ডেল্টা গামা বা আলফা বিটা ডেল্টা পিপি। আর হরমোনের সিরিয়ালটা হচ্ছে GIM SP। হ্যাঁ, আমি SP, ঠিক আছে। অর্থাৎ আলফা কোষ থেকে গ্লুকাগন, এটা খুব ইম্পর্টেন্ট, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, অ্যান্ড গামা কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এখানে আরেকটা কথা মনে হয় মিস হয়ে গেছে, দেখি, এই তো প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ওকে, আচ্ছা। সো গ্লুকাগন নামের মধ্যে গ্লুকো আছে, সে গ্লুকোজ বাড়াবে, আর ইনসুলিন গ্লুকোজ কমাবে। তার মানে এরা হচ্ছে বিপরীত ধর্মী হরমোন। আর পরেরটা কি করবে জানো? এই পরেরটা এই আগের দুইটা কোষকে কন্ট্রোল করবে। আচ্ছা, এবার আসো যকৃত, কোটি কোটি % ইম্পর্টেন্ট। যকৃতের অনেক নাম, অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নগার, রাসায়নিক পরীক্ষাগার, এবং আমরা যা খাই সব কিছুই কি এখানেই জমা থাকে, দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। তো এই যকৃতের আবরণকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল। যদি পরীক্ষায় শুধু বলে ক্যাপসুল কার আবরণ, তাহলে বৃক্কের আবরণ, আর যকৃতের আবরণ গ্লিসন্স ক্যাপসুল। এই যকৃতে 4টা অসম্পূর্ণ খণ্ড আছে, এর মধ্যে ডানটা সবচেয়ে বড়, নাম 4টা দেখতে পারো, ডান বাম কোয়াড্রেট কর্ডেট। বাট যদি বলে সবচেয়ে বড় কোনটা, ডানটা, তাহলে এটাই মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি, কারণ সে একাই 500 ধরনের কাজ সম্পন্ন করে, এবং এটাই কিন্তু সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু যদি বলে সবচেয়ে বড় অঙ্গ কোনটা, তাহলে কিন্তু হবে ত্বক। কিন্তু ভেতরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ কোনটা? যকৃত। এবং যকৃত একটা রস তৈরি করে, পিত্তরস। যকৃতের রসটার নাম যকৃত রস না, কিন্তু পিত্তরস। তাহলে যদি বলে পিত্তরস তৈরি করে কে? যকৃত। ভাট, এটি জমা থাকে কোথায়? পিত্তথলিতে। এই পিত্তথলিটা আবার যকৃতেরই যে ডানখণ্ড আছে তার নিচে থাকে। এবং পিত্তথলি তোমরা মনে রাখবা, সিস্ট মানে থলি, যেমন নেমাটোসিস্ট, সেখানে থলি ছিল, তাহলে পিত্তথলির নালীকে বলবো সিস্টিক নালী। এখন যকৃতের ভেতরটা কাটলে আমরা বিভিন্ন লোব পাবো। এই লোবের ভেতর মানে লোবিউল পাবো, লোবিউলের ভেতর আবার কেন্দ্রীয় শিরা পাবো, কিছু ফাঁকা জায়গা পাবো। আর হেপাটো মানে তো যকৃত, তাহলে হেপাটোসাইট পাবো। সাইনোসয়েড মানে ফাঁকা জায়গা। যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, যকৃতের একটা ম্যাক্রোফেজ আছে যেটা ঢিসুম ঢিসুম করে, এই ম্যাক্রোফেজকে বলে কাফফার কোষ, বা কোথাও লেখা আছে কুফার, উচ্চারণটা যদিও কাফফার, এটাই সঠিক। ওকে, যকৃতের অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যকৃত গ্লুকোজকে গ্লাইকোজেন করে। গ্লুকোজ যে গ্লাইকোজেন হয়, প্রক্রিয়াটার নাম গ্লাইকোজেনেসিস, কারণ এখানে গ্লাইকোজেন তৈরি হয়েছে। আর গ্লাইকোজেন ও লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙ্গা, কে ভাঙলো? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন ভাঙলে কি হবে? গ্লুকোজ, কারণ গ্লুকোজ থেকেই গ্লাইকোজেন হয়েছে। বুঝতে পেরেছ? এখন বলো তো, গ্লুকোজ গ্লাইকোজেন হওয়া মানে গ্লুকোজ কমে যাওয়া, কারণ গ্লুকোজ তো গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। তো গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। আবার গ্লাইকোজেন গ্লুকোজ হওয়া মানে এবার গ্লুকোজ বেড়ে যাওয়া, আর গ্লুকোজ বাড়ায় কে? গ্লুকাগন। তাহলে এই দুইটা কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও গ্লুকোনিওজেনেসিস কি? দেখো, গ্লুকোনিওজেনেসিস মানেও গ্লুকোজ তৈরি, কারণ গ্লুকো আছে, গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি, নতুনভাবে গ্লুকোজ তৈরি। কিন্তু এই নতুনভাবে মানে কি জানো? এখানে দেখো গ্লুকোজ তৈরি হয়েছে, কিন্তু সেটা গ্লাইকোজেন থেকে। তো গ্লাইকোজেন তো একটা কার্বোহাইড্রেট, তাকে ভাঙলে তো গ্লুকোজ পাবোই, কারণ গ্লুকোজ দিয়েই তো সেটা হয়েছে। কিন্তু নন কার্বোহাইড্রেট, এই নন কার্বোহাইড্রেট মানে অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল। তোমরা বলো তো, অ্যামিনো অ্যাসিড গ্লিসারলে কি গ্লুকোজ আছে? নাই। তাহলে এরা যখন গ্লুকোজ হবে, তার মানে সেটাই হলো নতুনভাবে গ্লুকোজ হয়েছে। তো গ্লুকোজ যেই বানাবে, যেই বৃদ্ধি করবে, হরমোনটা হচ্ছে গ্লুকাগন। এছাড়াও গ্লুকোজ আমাদের শরীরে অনেক বেড়ে গেলে সেটা গ্লাইকোজেন না হয়ে চর্বিতে পরিণত হয়। তো গ্লুকোজ চর্বি হওয়া মানে গ্লুকোজ কমে যাওয়া, তাই হরমোনটা হচ্ছে ইনসুলিন। আচ্ছা, যকৃতের একটা হরমোন আছে অ্যানজিওটেনসিনোজেন, একদম ফাটাফাটি ইম্পর্টেন্ট, ভুলো না।
যকৃত ইউরিয়া তৈরি করে আমরা সবাই জানি, পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, প্রক্রিয়াটার নাম ডিঅ্যামিনেশন, মানে প্রক্রিয়া। কিন্তু যদি বলে চক্রের নাম কি, তাহলে অর্নিথিন চক্র। চক্র বললে অর্নিথিন, প্রক্রিয়া বললে ডিঅ্যামিনেশন। যকৃত থেকে সকল ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয় একটা ছাড়া, গামা গ্লোবিউলিন। এটা একটু মনে রাখো, কি ছাড়া? গামা গ্লোবিউলিন ছাড়া। হরমোন ধ্বংস, যকৃত দুইটা হরমোন দ্রুত ধ্বংস করে, মনে রাখবা যে দুইটার নামে শয়টা আছে সেই দুইটা দ্রুত ধ্বংস করে, আর বাকিগুলো ধীরে। এই যে যকৃত পিত্তরস তৈরি করে, সেই পিত্তরসে কোনো এনজাইম নাই, মারাত্মক ইম্পর্টেন্ট। সকল রসে এনজাইম আছে, কিন্তু পিত্তরসে কোনোই এনজাইম নাই, বরং পিত্তরসে বাইকার্বনেট থাকে, যেটা HCl-কে প্রশমিত করে, ক্ষারীয় পরিবেশ দেয়। ওকে, এছাড়া পিত্ত লবণ আছে। পিত্ত লবণ, লবণের শেষে তো এড বসে, আর কোল মানে পিত্ত, তাই পিত্ত লবণের নামগুলোতে আছে কোলেট। একটা হচ্ছে গ্লাইকোকোলেট, একটা টরোকোলেট, দুটাতেই সোডিয়াম আছে, মাথায় রেখো। এবং এই পিত্ত লবণই কী করে, চর্বির ক্ষুদ্র কণাকে ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত করে, যাকে আমরা বলি ইমালসিফিকেশন, এর বাংলা অবদ্রবণ। এবার আসো পরিপাক শেষ, খাদ্যসার শোষণ। 90% খাদ্য ক্ষুদ্রান্ত্রে শোষণ হয়, বাকিগুলো বৃহদন্ত্রে পাকস্থলিতে। তাহলে যদি বলে সবচেয়ে বেশি কোথায় শোষণ হয়, ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রের কোথায়, জেজু নামে। এবং খাদ্য শোষণের জন্য আদর্শ যে গঠন তাকে বলে ভিলাই। তাহলে যদি বলে শোষণ একক কোনটা, ভিলাই। তাহলে আমরা সবচেয়ে বেশি কী খাই, শর্করা, ভাত খাই। তাহলে ভাত কোথায় শোষণ হবে, জেজু নামে, কারণ সবচেয়ে বেশি শোষণ হয় জেজু নামে। আর ডিওডেনাম দুই জায়গায় আছে, যেখানে ইলিয়াম আছে লি, সেখানে লিপিড শোষণ হয়, আর ডিওডেনাম জেজুনাম বললে আমিষ শোষণ হয়। তো মনে রাখো, ইনসুলিনের সাথে গ্লুকাগন নাই কিন্তু, গ্লুকোকর্টিকয়েড। এই দুইটা হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে, আর থাইরক্সিন বাকি দুইটা শোষণ নিয়ন্ত্রণ করে। বিএমআই সবাই জানো, দেহের ওজনকে কেজিতে নিব আর উচ্চতাকে মিটারে দিয়ে স্কোয়ার করে ভাগ করে দিলেই হবে। এবং আদর্শটা মনে রাখবো এইটা, কেন? কারণ আমি যদি আদর্শটা মনে রাখি 18.5 থেকে 24.9, তাহলে আমি 5 করে বাড়াবো। এই যে 5 বাড়ছে, অতিরিক্ত 5 বাড়ছে, 5 বাড়ছে, 5 বাড়ছে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে আদর্শটা মনে রাখলেই আমার সব হচ্ছে। এছাড়াও বিএমআই, আচ্ছা, স্থূলতার ডেফিনেশন একটা পার্সেন্টেজ আছে, যে ওজন কত পার্সেন্টের বেশি হলে সেটা স্থূলতা, 20%। আর স্থূলতার রিলেটেড বিদ্যাকে বলে বেরিয়াট্রিক্স। এবার আসো পরিপাকে তো এনজাইমের ভূমিকা আছে, সর্বশেষ হরমোনের কি ভূমিকা। যদি কখনো পেটের কোনো ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে, গ্যাস্ট্রিক রস, তাহলে চোখ বন্ধ করে আনসার হবে গ্যাস্ট্রিন হরমোন। কিন্তু যদি অগ্নাশয় রস আর পিত্তরস নিয়ে কথা বলে, তখন দুইটা হরমোনের কথা মাথায় আসবে। একটা হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন, একটার নাম হচ্ছে কলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। বুঝবা কিভাবে কোনটা কোন রস? দুই রসই আছে। যেমন দেখো অগ্নাশয় রস, আবার দেখো পিত্তরস। দেখো অগ্নাশয় রস, পিত্তরস দুইটার ব্যাপারই সিক্রেটিনেও আছে, আবার অগ্নাশয় রস, পিত্তরস দুইটার ব্যাপার কিন্তু এখানেও আছে। মনে রাখার বুদ্ধি হলো, যদি বলে অগ্নাশয়কে এনজাইম সৃষ্টির জন্য, এনজাইম, তাহলে দেখো এর নাম হচ্ছে জাইম। আর প্যানক্রিয়াস মানে কিন্তু অগ্নাশয়, তাহলে জাইম এনজাইম সৃষ্টির জন্য ভূমিকা রাখবে জাইম। এছাড়া দেখো কলেসিস্ট মানে পিত্তথলি, কলে মানে পিত্ত, সিস্ট মানে থলি। তাহলে যদি কখনো পিত্তথলি শব্দটা থাকে আর এনজাইম শব্দটা থাকে, তাহলে কলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন, আর এগুলো না থেকে বাকিটা থাকলে সিক্রেটিন। তো সিক্রেটিনের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সে ক্ষারীয় প্রকৃতির রস, মানে অগ্নাশয় আর পিত্তরসকে ক্ষারীয় করে। তো ক্ষারীয় করলে কি হয়, পাকস্থলীর অ্যাসিডের বিপরীতে সে কাজ করছে, তাই তাকে বলে অ্যাসিড বিরোধী হরমোন। এবং এটাই সর্বপ্রথম শনাক্তকৃত হরমোন, সিক্রেশন থেকে সিক্রেটিন নামটা আসছে। আর একটা কথা, এই যে অগ্নাশয় রস আর পিত্তরস, এরা যে নালী দিয়ে আসে, তারা ফাইনালি অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে। তো এই হচ্ছে পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে কৃষিগুচ্ছে কমন পড়ে যাবে। তো সবাই ভালো থেকে আমার জন্য দোয়া করো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।